সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কি কোষ রসায়ন। এবং আজকের ক্লাসটি হবে এই অধ্যায়ের অষ্টম ক্লাস অর্থাৎ পার্ট 8। এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি কানেক্ট আছি ক্যামনেল কলেজের স্মার্ট ক্লাসরুম থেকে। দমন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুওলজি, আখাড়া ক্যামনেল কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে চলো কিছু জিনিস দেখে বুঝে নেওয়ার চেষ্টা করি যে আসলে আজকে আমরা কি পড়বো। ওকে, দেখো আমরা স্ক্রিনে দুটি ইমেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার আগে আমি একটু জিনিস বলে নেই যে আমরা জানি যে আমাদের দেহে দুই ধরনের গ্রন্থি থাকে, একটি হচ্ছে অন্তঃক্ষরা এবং একটি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। ওকে, এই যে বহিঃক্ষরা গ্রন্থিগুলো, এই বহিঃক্ষরা গ্রন্থিগুলো থেকে এক ধরনের বিশেষ জৈব প্রোটিনধর্মী জৈব রাসায়নিক পদার্থ সৃষ্টি হয়, উৎপন্ন হয়, যেগুলো কি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে কি অপরিবর্তিত থাকে। ওকে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো এবং এটি কি অ্যান্ড লক এই সিস্টেমে কাজ করে। ওকে, অর্থাৎ যেই পদার্থের উপর কাজ করে সেটি কি একটা নির্দিষ্ট চেম্বার থাকে এই জৈব রাসায়নিক পদার্থটির, যেটি কি এই চেম্বারের উপর ভিত্তি করে নির্দিষ্ট কোনো পদার্থের উপরই কাজ করতে পারে। বলতো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কার কথা বলছি? হ্যাঁ, আজকে এনজাইম অর্থাৎ উৎসেচক বা এনজাইম নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসে তোমরা কি শিখতে পারবে? দেখো কি এনজাইম সম্পর্কে, তারপর কি এনজাইমের বৈশিষ্ট্য এবং এনজাইমের নামকরণ। খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসে। এই সবগুলো তোমরা ক্লাস শেষে নিজেরা বিশ্লেষণ করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, আলোচনা করতে পারবে। সো এই গুরুত্বপূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে করবে এবং পুরো ক্লাসে আমাদের সাথে থাকবে, এই কামনায় আমরা মূল পাঠে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব কি এনজাইম। কি এনজাইম? তাহলে এনজাইম কি? যে প্রোটিনধর্মী যে জৈব রাসায়নিক পদার্থ বিভিন্ন বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে আসে, অপরিবর্তিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে, তখন এই ধরনের জৈব রাসায়নিক পদার্থকে বলা হয় এনজাইম। এবং এই এনজাইম সর্বপ্রথম এনজাইম শব্দটি নামকরণ করেন কে? এফ.এম. কোন কত সালে? এফ.এইচ. কোন 1878 সালে। এবং এই এনজাইম সর্বপ্রথম কোষ থেকে আলাদা করেন কে? দেখে নেই, জেমস সামনার কত সালে? 1926 সালে। এবং এনজাইমটির নাম কি ছিল? চলো দেখে নেই। কি ইউরেজ। এবং তিনি এই কোষ থেকে এই ইউরেজ নামক এনজাইমকে পৃথক করে তিনি একটা শব্দ বলেছিলেন, একটা সেন্টেন্স বলেছিলেন যে এনজাইমস আর প্রোটিনস, অর্থাৎ এনজাইম মানে হচ্ছে প্রোটিন। ওকে, তাহলে এখানে একটা জিনিস রয়েছে যে এনজাইম, সকল এনজাইম প্রোটিন দিয়ে গঠিত, কিন্তু সকল প্রোটিন কিন্তু এনজাইম নয়। এ কারণে বলা হয় যে এভাবে প্রশ্ন আসে যে বিশ্লেষণ করো যে সকল এনজাইমই প্রোটিন কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়, এ ধরনের প্রশ্ন আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এনজাইম মানে হচ্ছে প্রোটিন ধর্মী পদার্থ। ওকে, চলো আমরা এবার দেখে নেই প্রোটিনের বৈশিষ্ট্যগুলো কি, এনজাইমের বৈশিষ্ট্যগুলো কি। এনজাইম হলো কি প্রধানত প্রোটিন ধর্মী জৈব রাসায়নিক পদার্থ, অর্থাৎ এনজাইম মানেই হচ্ছে প্রোটিনের কি পলিমার। ওকে, এনজাইম জীবকোষে কলয়েড রূপে অবস্থান করে। ওকে, এবার দেখো যে সকল এনজাইম কি pH 6 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়াশীল থাকে, তবে এর আগে পরে কি এর ক্রিয়া ক্ষমতা কমে যায়। অধিক তাপে এনজাইম বিনষ্ট হয়ে যায়, কিন্তু কম তাপে এরা কি হয়? নষ্ট হয় না। অর্থাৎ এরা যত কম তাপ যতই হোক না কেন, নিম্ন তাপমাত্রায় এদের কিছু হয় না, কিন্তু অধিক তাপ হলে এগুলো বিনষ্ট হতে পারে। এবার দেখো যে এনজাইম খুব অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, খুবই অল্প পরিমাণ অংশগ্রহণ করে, খুব বেশি দরকার নাই, কিন্তু বিক্রিয়াকে ত্বরান্বিত করার পরে বিক্রিয়া শেষে এরা কি পূর্বের অবস্থায় ফিরে আসে। এবার দেখো এনজাইম গুলো শুধু জীবিত কোষে উৎপন্ন হয় এবং কি কার্যকারিতার জন্য এদের কি দরকার? পানি দরকার। ওকে, এদের কাজ যদি পানি না থাকে এদের কোনো ক্ষমতা নেই। ওকে, প্রায় সব এনজাইমই পানিতে দ্রবণীয়।
তো এই ছিল এদের বৈশিষ্ট্য। তোমরা যদি মূল বইটি পড়ো তাহলে এর এনজাইমের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম এনজাইম কি এবং এনজাইমের বৈশিষ্ট্য। ওকে, এবার জেনে নেব আমরা এনজাইমের নামকরণ। বিভিন্ন এনজাইম বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে, আমরা বিভিন্ন এনজাইমের নাম জানি। হ্যাঁ, এই এনজাইমগুলো কিভাবে নামকরণ করা হয় চলো আমরা দেখে নেই। প্রথমে যে সাবস্ট্রেটের ধরন অনুসারে, সাবস্ট্রেট কি? এনজাইম যেই পদার্থের উপর কাজ করে এই পদার্থটিকে বলা হয় সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটের ধরন অনুসারে, ধরন অনুযায়ী কি হবে এই এনজাইমগুলোর নামকরণ হয়ে থাকে। চলো আমরা দেখে নেই। প্রথমে আমরা সাবস্ট্রেটের নাম জানবো, তারপরে কি এনজাইমের নাম জানবো। দেখো, যে সুক্রোজ, সুক্রোজ এক ধরনের সুগার, কার্বোহাইড্রেট। এই সুক্রোজের সাথে, সুক্রোজের উপর যখন কাজ করে এই এনজাইমগুলো, তখন ওই এনজাইমের সাথে এজ যুক্ত করে দেওয়া হয়, দিয়ে নাম হয়ে গেছে কি সুক্রেজ। সুক্রোজের সাথে এজ যুক্ত করে নাম হয়ে গেছে সুক্রেজ। ওকে, তাহলে সুক্রোজের উপর যে এনজাইম কাজ করে তখন এই এনজাইমকে বলা হয় সুক্রেজ। ওকে, এবার দেখো যে কি ইউরিয়া, ইউরিয়ার উপর যে ইউরিয়া হচ্ছে একটা সাবস্ট্রেট, এর উপর যখন এনজাইম কাজ করে তখন এই এনজাইমকে বলা হয় কি ইউরিয়েজ। কিভাবে? ইউরিয়ার সাথে এজ যুক্ত করে হয়ে গেছে ইউরিয়েজ। এরপর দেখো যে আর্জিনিন, আর্জিনিন এক ধরনের রাসায়নিক উপাদান, এটি হচ্ছে এক ধরনের সাবস্ট্রেট, এর সাথে এর যুক্ত করে এর এনজাইমকে বলা হয়েছে কি আর্জিনেজ। ওকে, এরপর দেখো যে টাইরোসিন, টাইরোসিনের সাথে, টাইরোসিনের উপরে যখন কাজ করে, অর্থাৎ এটি এক ধরনের সাবস্ট্রেট, এর উপর যখন কাজ করে তখন এই এনজাইমের নামকরণ করা হয়ে থাকে কি টাইরোসিনেজ। অর্থাৎ টাইরোসিনের সাথে কি এর যুক্ত করে নামকরণ করা হয়ে গেছে কি টাইরোসিনেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো যে লিপিডের সাথে এজ যোগ করে, লিপিড, লিপিডের উপরে যে এনজাইম কাজ করে একে বলা হয় কি লাইপেজ। জাস্ট এখানে কি এজ যুক্ত করে দেওয়া হয়েছে। মনে রাখা খুবই সহজ, যেহেতু সাবস্ট্রেটের সাথে নামের সাথে মিল রয়েছে, এই এনজাইমগুলো শুধুমাত্র এজ যুক্ত করে দিয়ে কি নামকরণ করা হয়ে গেছে। ওকে, এরপর দেখো যে প্রোটিন, প্রোটিনের উপর যে এনজাইম কাজ করে একে বলা হয় প্রোটিয়েজ, এর সাথে এজ যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সাবস্ট্রেট এবং এই সাবস্ট্রেটের উপর যে এনজাইমগুলো কাজ করে জাস্ট এই সাবস্ট্রেটের সাথে কি এজ যুক্ত করে দিয়ে ওই এনজাইমের নামকরণ করা হয়েছে। ওকে, তাহলে এই ছিল কি সাবস্ট্রেটের ধরন অনুসারে। এবার দেখে নেব যে কিছু বিক্রিয়া রয়েছে, বিক্রিয়ার নাম আমরা জেনে থাকি। ওকে, চলো দেখে নেই যে বিক্রিয়ার ধরন অনুসারে এই এনজাইমগুলো নামকরণ কেমন হয়ে থাকে। দেখো, বিক্রিয়ার নাম কি হাইড্রোলাইসিস। ওকে, হাইড্রোজেনের কি মানে সংযোজন বিয়োজন, এখানে কি ধরনের এর সাথে কি এই হাইড্রোলাইসিস নামক বিক্রিয়া, এখানে দুইটি জিনিস রয়েছে। দেখো যে হাইড্রোলাইসিস, এই যে প্রথম অংশ, এর সাথে এর যুক্ত করে নাম করা হয়েছে কি হাইড্রোলেজ। প্রথম অংশের সাথে এর যুক্ত করে নাম হয়ে গেছে কি হাইড্রোলেজ। অর্থাৎ হাইড্রোলাইসিস বিক্রিয়ার উপরে যে এনজাইম কাজ করে এটিকে কিন্তু তুমি সাবস্ট্রেট বলতে পারবা না, ঠিক আছে? এটি জাস্ট একটা বিক্রিয়া, বিক্রিয়ার নাম, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়ার উপর, বিক্রিয়াতে অংশগ্রহণকারী এনজাইমের নাম হচ্ছে কি হাইড্রোলেজ। এরপর দেখো যে কি অক্সিডেশন। ওকে, জারণ, এই অক্সিডেশনের প্রথম অংশটুকুর সাথে এজ যুক্ত করে নাম হয়ে গেছে কি অক্সিডেজ। অর্থাৎ জারণ বিক্রিয়ায়, যে জৈব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে জারণ ঘটে, এখানে যে এনজাইম কাজ করে এই এনজাইমের নাম হচ্ছে কি অক্সিডেজ। ওকে, এরপর দেখো কি রিডাকশন, বিজারণ। এই রিডাকশন বিক্রিয়ায় যে এনজাইম কাজ করে এর নাম হচ্ছে রিডাকটেজ। জাস্ট এর প্রথম অংশের সাথে এজ সংযুক্ত করে দিয়ে নামকরণ করা হয়ে গেছে, নাম হচ্ছে কি রিডাকটেজ। তাহলে আমরা এর আগেও দেখলাম যে সাবস্ট্রেটের ধরনের, সাবস্ট্রেটের উপর কাজ করে এর নামের সাথে এজ যুক্ত করে দিয়েই নাম হয়ে গেছে এনজাইমগুলোর। তারপরে কি এখানে বিক্রিয়ার প্রথম অংশের সাথে এজ যুক্ত করে দিয়ে কি নামকরণ করা হয়ে গেছে এনজাইমগুলোর। তো এক্ষেত্রে এনজাইমগুলো মনে রাখা খুবই সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার জেনে নেই সাবস্ট্রেটের বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে। এখানে দেখো যে এখানে সাবস্ট্রেট থাকবে, এখন এনজাইম, সাবস্ট্রেট এবং এনজাইম, একটা বিশেষ সাবস্ট্রেট এবং এনজাইম, এই দুটি সংযুক্ত হয়ে নতুন এনজাইম উৎপাদন করবে। তখন কি কি হচ্ছে দেখো, দেখো হেক্সোজ এখন সাবস্ট্রেট, এনজাইম কি কাইনেজ, সরাসরি একটি এনজাইম। ওকে, তাহলে এই
হেক্সোজের উপর যখন কাইনেজ এনজাইম কাজ করে তখন যে উদ্ভূত যে এনজাইমের নাম হয়ে থাকে এটা হলো হেক্সোকাইনেজ। তাহলে হেক্সোকাইনেজ বলতেই এই এনজাইমটি কি কার উপর, এই সাবস্ট্রেট হেক্সোজের উপর কাজ করবে। ওকে, তাহলে হেক্সোজ হচ্ছে একটি সাবস্ট্রেট, এনজাইম হচ্ছে কাইনেজ হচ্ছে একটি এনজাইম, সরাসরি সাবস্ট্রেটের সাথে এনজাইম সংযুক্ত হয়ে নতুন একটি এনজাইম উৎপন্ন হচ্ছে যেটি হচ্ছে হেক্সোকাইনেজ নামক এনজাইম। এবার দেখো যে পাইরুভিক অ্যাসিডের সাথে কাইনেজ এনজাইম সংযুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে, পাইরুভিক অ্যাসিড কাইনেজ নামক এনজাইম, নতুন এনজাইম। তাহলে এখানে কি সাবস্ট্রেট সরাসরি আর এখানে সরাসরি কি এনজাইম দুটি সংযুক্ত হয়ে নতুন এনজাইম সৃষ্টি করছে। এখানে দেখো এবার কি ফসফোফ্রুক্টোজ এর সাথে কাইনেজ এনজাইম সংযুক্ত হয়ে কি তৈরি হচ্ছে, ফসফোফ্রুক্টোজ নামক ফ্রুক্টোকাইনেজ নামক এনজাইম। এরকম অসংখ্য এনজাইম পাবা যেগুলো কি এই সাবস্ট্রেটের সাথে এনজাইম যুক্ত হয়ে নতুন এনজাইম নামকরণ করা হয়েছে বা নতুন এনজাইম সৃষ্টি হয়েছে। এরকম অসংখ্য এনজাইম আমরা পাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এনজাইম জানলাম, এনজাইম কি এর নামকরণ বা এনজাইমের প্রথম যে শব্দটির নামকরণ করা হয়েছে জানলাম, কোথা থেকে প্রথম এবং কোন ধরনের এনজাইম প্রথম কোষ থেকে আলাদা করা হয়, কে করেন তা জানলাম, এনজাইমের বৈশিষ্ট্য জানলাম এবং বিভিন্ন ভাবে যে এনজাইমের নামকরণ করা হয় তা আমরা জানলাম। ওকে, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে জেনে নেই, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ক এবং খ এর জন্য প্রচুর প্রশ্ন আসে। ওকে, দেখো যেমন সরল এনজাইম কি, কনজুগেটেড প্রোটিন কি, অ্যাপো এনজাইম কি, প্রস্থেটিক গ্রুপ কি, কোফ্যাক্টর কি। ঠিক আছে, এর আগে সপ্তম ক্লাসে প্রস্থেটিক গ্রুপ এই শব্দটি এসেছিল, আমি বলেছিলাম যে আজকের এই পার্ট 8 এ বা আজকের ক্লাসে এটা বুঝিয়ে দিব। ওকে, নো চিন্তা, আমরা বুঝবো। তাহলে প্রথমে জেনে নেব সরল প্রোটিন কি। ওকে, দেখো যে এনজাইম গুলো শুধু প্রোটিন দিয়ে গঠিত তাদের বলা হয় সরল প্রোটিন। অবশ্যই নোট করে নিবে তোমরা, যে প্রশ্ন চলে আসলো সরল প্রোটিন কি। যে এনজাইম গুলো কি সরল এনজাইম, যে এনজাইম গুলো শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত সেই সকল এনজাইমকে সরল এনজাইম বলা হয়। এবার চলে আসো যে প্রোটিনের এনজাইম যেহেতু প্রোটিন নিঃসন্দেহে। ওকে, তাহলে এই এনজাইমের যে প্রোটিন, এই প্রোটিনের সাথে আরো কোনো সময় অপ্রোটিন অংশ সংযুক্ত থাকে, অপ্রোটিন জাতীয় পদার্থ সংযুক্ত থাকে যে কোনো ধরনের, অর্থাৎ এনজাইমের সাথে অন্য কোনো পদার্থ সংযুক্ত থাকে, তখন এই ধরনের যেহেতু এনজাইম প্রোটিন আর সংযুক্ত থাকছে অপ্রোটিন অংশ, তখন এইটুকুকে বলা হচ্ছে কি কনজুগেটেড প্রোটিন। খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, লিখে নাও যে এই প্রোটিন পদার্থ মানে হচ্ছে এনজাইম। ওকে, এর সাথে যখন অপ্রোটিন পদার্থ সংযুক্ত থাকছে তখন এই দুটিকে একসাথে বলা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। ঠিক আছে, তাহলে প্রোটিন মানে এনজাইম, অপ্রোটিন অংশ মানে কি এনজাইম, এই এনজাইমকে বলা হচ্ছে কি কনজুগেটেড প্রোটিন। তাহলে কি এই কনজুগেটেড প্রোটিন মানে হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ এবং কি অপ্রোটিন জাতীয় পদার্থ। এখন দেখো এই প্রোটিন জাতীয় পদার্থকে কি বলা হবে, দেখো এই যে কনজুগেটেড প্রোটিন, এর প্রোটিন অংশকে বলা হয় অ্যাপোএনজাইম। কনজুগেটেড প্রোটিন কি হচ্ছে, যে এনজাইমের প্রোটিন অংশের সাথে অন্য যে কোনো পদার্থ হতে পারে, অপ্রোটিন অংশ হতে, অবশ্য অপ্রোটিন হবে। ওকে, প্রোটিন না, তাহলে এই প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ সংযুক্ত থাকলেই তখন একে বলা হবে কনজুগেটেড প্রোটিন। এখন চলে আসো যে প্রোটিন পদার্থকে, এর প্রোটিন অংশকে বলা হবে অ্যাপোএনজাইম এবং অপ্রোটিন অংশকে বলা হবে কি প্রস্থেটিক গ্রুপ। তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে প্রস্থেটিক গ্রুপ কি, তাহলে কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। আবার যদি এরকম আসে যে অ্যাপোএনজাইম কি, তাহলে কি কনজুগেটেড প্রোটিনের কি প্রোটিন অংশকে বলা হয় অ্যাপোএনজাইম। ওকে, এবার দেখো কিন্তু যদি এই এনজাইমের সাথে অপ্রোটিন অংশ সংযুক্ত না থাকে তাহলে সরাসরি এনজাইম, কোনো অ্যাপোএনজাইম বা কোনো কিছু হবে না, সরাসরি এনজাইম, সরল এনজাইম। ওকে, এবার দেখো যে এই অপ্রোটিন অংশে যদি কি থাকে, যদি তোমার মেটাল জাতীয় পদার্থ হয়ে থাকে, এই অপ্রোটিন পদার্থগুলো মেটাল হয়ে থাকে, দেখো মেটাল, তাহলে একে বলা হবে কি, দেখো কোফ্যাক্টর। কি বলা হবে, কোফ্যাক্টর। আরো একটা জিনিস রয়েছে যে এই অপ্রোটিন অংশ মেটাল না হয়ে যদি জৈব রাসায়নিক পদার্থ হয়ে থাকে তখন একে বলা হয় আবার কি কোএনজাইম। কি বলা হয়,
কোএনজাইম। তাহলে দেখো এই একটা মাত্র বাক্য থেকে আমরা কি বিভিন্ন রকম সংজ্ঞা পেয়ে যাচ্ছি, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার রিপিট করছি, দেখো যে এনজাইমের প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিন অংশ সংযুক্ত থাকলেই এর নাম হয়ে যাবে কি কনজুগেটেড প্রোটিন। এবার এই কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপোএনজাইম এবং এই কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে বলা হয় ফসফেটেড গ্রুপ। এবার এই কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশটি যদি মেটাল হয় তাহলে হবে এর নাম কোফ্যাক্টর, এবং এটি এই অপ্রোটিন অংশটি যদি জৈব রাসায়নিক পদার্থ হয়ে থাকে তখন এটি হবে কোএনজাইম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই কয়েকটি বিষয় খুবই ক্লিয়ার বুঝতে পেরেছো। তোকে আজকে এ পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ থাকবে দেখো যে এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইমের নামকরণ, এবং আমরা পরবর্তীতে যে ক এবং খ এর জন্য যে সংজ্ঞাগুলো শব্দগুলো পড়লাম এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা অবশ্যই এগুলো পড়বে, খাতা লিখবে এবং এর হ্যান্ড নোট আমাদের গ্রুপে সাবমিট করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের কি পার্ট 9 নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি।